শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। সুভাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র। বাংলা ভাষায় অনেক শব্দভাণ্ডার রয়েছে। এই যে শব্দ, সেই শব্দকে অনেকভাবে ভাগ করা হয়েছে। গঠনের দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে শব্দগুলো অবিকৃত অবস্থায় থাকবে সেটা হলো মৌলিক শব্দ। আর একটা হলো সাধিত শব্দ। সাধিত শব্দ অর্থাৎ যে শব্দকে সাধনা করে আনয়ন করা হয়েছে, যে শব্দকে অন্য বিদেশি শব্দ থেকে আনা হয়েছে, সেটা হবে সাধিত শব্দ। এই যে কিছু কিছু শব্দ আছে যেগুলো সমাস, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ ইত্যাদির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। আজকে আমি তারই উপরে ক্লাস নেব। আজকের পাঠ উপসর্গ। তোমাদের এর আগের ক্লাসে উপসর্গের উপর একটি ক্লাস নিয়েছিলাম। বাংলা উপসর্গ কি সে সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমি বাংলা উপসর্গ বাদে তৎসম উপসর্গ এবং বিদেশি যে উপসর্গ আছে তার উপরে আলোচনা করব। প্রথমেই আসি, উপসর্গ কি? উপসর্গ উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যেগুলো নূতন অর্থবোধক শব্দ সৃষ্টিতে সহায়তা করে, যার কোনো নিজস্ব অর্থ নেই, যার কোনো নিজস্ব স্বাধীনতা নেই। তাহলে একটু যদি বিশদভাবে বলি তাহলে কি বলা যাবে? উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যেগুলো শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করে, তাকে বলে উপসর্গ। আমরা জানি উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা খেয়াল রাখতে হবে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা, এর কোনো নিজস্ব অর্থ নেই। এটা নূতন অর্থবোধক শব্দ সৃষ্টি করতে সহায়তা করে, নূতন শব্দ সৃষ্টি করে, এর নূতন শব্দ সৃজন ঘটায়, অর্থাৎ সৃষ্টি ঘটায়। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এর মাধ্যমে নূতন অর্থবোধক শব্দের সৃষ্টি ঘটবে। এবারে আসি প্রকারভেদ। উপসর্গকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আগের ক্লাসেও বলছিলাম, কিন্তু একটু না বললেই যেটা নয়। উপসর্গকে তিন ভাগে ভাগ করছে। একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো তৎসম উপসর্গ, একটা হলো বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গের সংখ্যা হলো 21টি, তৎসম উপসর্গের সংখ্যা হলো 20টি, বিদেশি হলো অনির্দিষ্ট। প্রাচীন আর্যদের আগমনের পরে বাংলা ভাষায় যে সকল শব্দ এখনও রয়ে গেছে সেটি হলো বাংলা উপসর্গ। তৎসম মানে সংস্কৃত, তৎ মানে তার, সম মানে সমান, তার সমান, কার সমান? সংস্কৃত শব্দের সমান। যে সকল শব্দ সংস্কৃত, যে সকল উপসর্গ
সংস্কৃত ভাষা থেকে এসেছে তা হবে তৎসম উপসর্গ। যে সকল উপসর্গ বিদেশি ভাষা থেকে এসেছে সেটা হলো বিদেশি উপসর্গ। এটা হতে পারে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি। তাহলে আমি আজকে পড়াবো তৎসম উপসর্গ। তৎসম মানে তার সমান, সংস্কৃত শব্দের সমান। তাহলে যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসেছে সেই উপসর্গকে বলবো আমি তৎসম উপসর্গ। এর সংখ্যা হলো 20টি। আমাদের খেয়াল রাখতে হবে তৎসম শব্দের আগে তৎসম উপসর্গ বসবে। তৎসম শব্দের আগে যে উপসর্গটা বসবে সেই উপসর্গটা অবশ্যই তৎসম হতে হবে। তাহলে তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হলো 20টি। এই যে 20টি উপসর্গ আমাদের একটু যদি আমরা ছন্দকারে পড়ি তাহলে আমাদের মনে থাকবে। এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রপরা অপসম, নি অব অনুনির, দুর্বি সুত, অধিপরি প্রতি উপ, অভিয়তি আ ওপি। এই হলো 20টি উপসর্গ। আবারও বলছি, প্রপরা অপসম, নি অব অনুনির, দুর্বি সুউত, অধিপরি প্রতি উপ, অভিয়তি আ ওপি। এই যে 20টি উপসর্গ, এর কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং এই যে উপসর্গ ব্যবহার বলে যে নূতন অর্থের সৃষ্টি হয় সেগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন মনে করো ভাব, সিদ্ধ শব্দ, একটা হলো ভাব, একটা হলো সিদ্ধ। দুটি শব্দেরই অর্থ আছে। এর আগে যদি আমি তৎসম উপসর্গ যদি প্র বসাই, প্রভাব, প্রসিদ্ধ, তাহলে দুটি ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। প্রভাব এটা সাধারণত প্রকৃষ্ট অর্থে অর্থাৎ শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয় বা প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। প্রসিদ্ধ এটা বিখ্যাত অর্থে ব্যবহৃত হয়, বিখ্যাত। এরপরে জয়, জয় একটা শব্দ। এর আগে যদি আমি পরা উপসর্গ ব্যবহার করি তাহলে নূতন একটি অর্থের সৃষ্টি হয়েছে, পরাজয়। পরাজয় জয়ের বিপরীতার্থক শব্দ, পরাজয়। এরপরে মান, কর্ম, দুটি ভিন্ন শব্দ। এর আগে যদি আমি অপ উপসর্গ ব্যবহার করি, অপমান, অপকর্ম, তাহলে দুইটির ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। অপমান এটা হলো মানের বিপরীতার্থক। অপকর্ম, অপকর্ম মানে নিকৃষ্ট, মানে খারাপ অর্থ, খারাপ কাজ। নিকৃষ্ট কর্ম, খারাপ কর্ম, এরকম বুঝিয়েছে। এরপরে আছে পূর্ণ, পূর্ণ, সমযোগ পূর্ণ, সম্পূর্ণ, সম্পূর্ণ, সমযোগ পূর্ণ। কি আসলো? সম্পূর্ণ। তাহলে কি আসলো আগে আমার? উপসর্গ সম, সম্পূর্ণ। এই যে সম্পূর্ণ এটা হলো পরিপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, পরিপূর্ণ, পরিপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, পরিপূর্ণ। এরপর আছে বৃত্তি। এর আগে উপসর্গ নি বসালাম, নিবৃত্তি। নিবৃত্তি মানে নিষেধ, নিষেধ অর্থে ব্যবহৃত হয়েছে, নিবৃত্তি। এরপর আছে ত্বরণ। ত্বরণ একটা শব্দ, তার আগে অব উপসর্গ ব্যবহার করলাম, অবতরণ। তাহলে কি অর্থ দাঁড়ালো? অবতরণ অর্থ হলো নিম্নে, অবতরণ। এরপর আছে কূলে। কূলে শব্দের আগে উপসর্গ অনু বসায়, অনুকূলে। অনুকূলে মানে সঙ্গে, পক্ষে, অনুকূলে। এরপরে আছে রব।
এরপর আছে নির্গত, 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 নি বসালাম, নি উপসর্গ, নি নি, নীরব, নির্গত, নীরব, যে জায়গায় কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, এরকম একটা পরিবেশ, নীরব। নির্গত মানে বাহির হওয়া। দুর্নাম, দুর্গত, উপসর্গ আছে দূর, দূর নাম, দুর্নাম, দুর্গত, দুর্গত, তাহলে এটা দুইটার ভিন্ন অর্থ ব্যবহৃত হয়েছে। দুর্নাম মানে মন্দ, খারাপ, দুর্গত, দুর্ভাগ্য। এরপর আছে শুদ্ধ, শুদ্ধ, তার আগে যদি আমি বি উপসর্গ ব্যবহার করি আসবে কি বিশুদ্ধ, বিশুদ্ধ, বিশুদ্ধ অর্থাৎ বিশেষ রূপে। নিদ্র, এর আগে বি বসায়, বিনিদ্র, বিনিদ্র মানে অভাব, ঘুমের অভাব, বিনিদ্র। এরপর উপসর্গ আছে সু, কণ্ঠ একটা শব্দ, কণ্ঠ, লব একটা শব্দ, লব, এর আগে উপসর্গ সু বসায়, সুকণ্ঠ, সুলভ, সুকণ্ঠ মানে উত্তম, সুলভ যেটা সহজে লাভ করা যায়, মানে সহজ যেটা। এরপর আছে কার, এরপরে বসাই, আগে বসাই অধিক, অধিকার, অধিকার, নতুন অর্থ ব্যবহৃত হয়েছে, আধিপত্য। এরপরে পক্ক, পক্ক, উপসর্গ বসালাম পরি, পরিপক্ক, পরিপক্ক মানে বিশেষ রূপে, পরিপূর্ণ, 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 এটা বিশেষ রূপে ব্যবহৃত হচ্ছে। এরপরে আছে বাদ, প্রতিবাদ মানে বিরোধ, প্রতিবাদ। এরপর আছে কুল, কুল একটা শব্দ, তার আগে যদি আমি উপ বসাই, উপকূল, উপকূল মানে কুলের নিকট, কুলের সমীপে, নতুন অর্থ আসলো। এরপরে আসে ব্যক্তি একটা শব্দ, তার আগে যদি অভি ব্যবহার করি, অভি উপসর্গ, তাহলে কি আসলো অভিব্যক্তি, অভিব্যক্তি মানে সমগ্রভাবে, সম্যক। মানব, এর আগে উপসর্গ অতি বসায়, তাহলে কি আসলো অতি মানব মানে অতিক্রম। এরপর আছে কণ্ঠ একটা শব্দ, কণ্ঠ, তার আগে বসালাম উপসর্গ আকণ্ঠ অর্থাৎ কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। এগুলোই ছিল তৎসম উপসর্গের উদাহরণ এবং বিভিন্ন অর্থের ব্যবহার। এরপরে আছে বিদেশি উপসর্গ, যে সকল উপসর্গ বিদেশি ভাষা থেকে আগত সে সকল উপসর্গ হলো বিদেশি উপসর্গ, যেমন আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি ইত্যাদি। দীর্ঘকাল ধরে আমরা প্রায় বলে থাকি, দীর্ঘকাল ধরে বিদেশি উপসর্গগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে আছে। এই যে বেমালুম, এটাও একটা উপসর্গ, বে, বে হলো ফার্সি, ফার্সি উপসর্গ, আর মালুম এটা হলো আরবি উপসর্গ, বিদেশি উপসর্গ, আরবি, আরবি উপসর্গ। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গের ভিতরে আছে কর, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এই যে ফার্সি উপসর্গ, এর কয়েকটা উদাহরণ দিচ্ছে, যেমন
আদব, বেয়াদব, বেয়াদব মানে যার মধ্যে কোনো আদব কায়দা নেই, ভিন্ন অর্থ এসে গেছে, বেয়াদব। রাজি, রাজি এর আগে উপসর্গ বসালাম নিম, নিম রাজি, এগুলো সব হলো ফার্সি উপসর্গ, নিম ফার্সি, নিম রাজি অর্থাৎ আধা আধি রাজি। এরপরে আছে বছর, তার আগে বসালাম ফি, ফি বছর, ফি মানে প্রতি, প্রতি বছর। তাহলে এই যে বে, নিম এবং ফি এগুলো হলো ফার্সি উপসর্গ। এরপরে আছে আরবি উপসর্গ, আরবি উপসর্গের ভিতরে আছে আম, খাস, লাগর। যেমন মহল, এর আগে বসালাম খাস, খাস মহল, খাস মহল মানে বিশেষ মহল। তারপর হলো মিল, মিলের আগে বসালাম গড়, গড় মিল, মিলের অভাব, গড় মিল। এগুলো হলো আরবি উপসর্গ। এরপরে আছে ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গের ভিতরে আছে ফুল হাফ, হেড সাপ। এর কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন হাতা, এর আগে যদি আমি ফুল ব্যবহার করে তাহলে কি আসবে, ফুল হাতা, ফুল, এটা হলো ইংরেজি উপসর্গ, ফুল হাতা মানে পূর্ণ হাতা। এরপরে অফিস, অফিসের আগে যদি আমি হেড উপসর্গ বসাই তাহলে হলো কি হেড অফিস, হেড অফিস মানে প্রধান অফিস। তাহলে আজকে তোমাদের তৎসম উপসর্গ এবং যে বিদেশি যে উপসর্গ আছে সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে পড়ে নিবে। এবারে বাড়ির কাজ, বাড়ির কাজ থাকবে তৎসম উপসর্গ এবং বিদেশি যে উপসর্গ আছে তার সমস্ত পরিস্থিতি, উদাহরণ, বিভিন্ন অর্থ ইত্যাদি। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।